প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে এডুকেশন টিউটোরিয়াল হোমে স্বাগতম। আজ আমরা কথা বলবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর নাম্বার সিস্টেমের উপর। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো সংখ্যাটা কি। সংখ্যা যেমন আমরা লিখে থাকি 1000 অথবা 10 অথবা 5 অথবা 54। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো ক্রিয়েট হওয়ার ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো এখানে কতগুলো অঙ্ক ব্যবহার করা হচ্ছে। আর অঙ্কটা কি, গণনার ক্ষেত্রে যে প্রতীক আমরা ব্যবহার করে থাকি সেটাকে অঙ্ক বলা হয়। যেমন কেমিস্ট্রিতে আমরা পড়ে থাকছি যে হাইড্রোজেনকে প্রকাশ করার জন্য আমরা এইচ ব্যবহার করি। এইচতে হাইড্রোজেন বোঝায়, এইচটা হলো একটা প্রতীক। আর যদি গণনার ক্ষেত্রে প্রতীক ব্যবহার করা হয়, যেমন 1, এটা দ্বারা অঙ্ক বোঝানো হয়ে থাকে। এই 1 ইংলিশে আমরা এটাকে বলি ডিজিট। এই অঙ্ক যখন পাশাপাশি যুক্ত হয়ে কতগুলো মান নির্দেশ করে তখন সেটাকে আমরা বলে থাকি সংখ্যা। আর এই মানগুলো স্থানভেদে ভিন্ন হলে সেটা ভিন্ন ভিন্ন নাম্বার সিস্টেমের আওতাভুক্ত হয়। তো যাই হোক, নাম্বার সিস্টেম মানে হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি এর প্রধান যে দুটা ভাগ, একটা পজিশনাল নাম্বার সিস্টেম আর একটি নন পজিশনাল নাম্বার সিস্টেম। এখন নন পজিশনাল নাম্বার সিস্টেম এর অর্থ যার কোনো স্থানীয় মান নাই। ধরো যে প্রাচীনকালে বিভিন্ন চিহ্ন, প্রাণী, তারপরে গাছপালা ইত্যাদি প্রতীক দিয়ে সংখ্যাকে প্রকাশ করা হতো। যেমন আমি এখানে কতগুলো চিহ্ন দিচ্ছি, এই চিহ্নগুলোর ক্ষেত্রে দেখো এই চিহ্নটা 100 নির্দেশ করে, এখানে একটা আঙুলের চিহ্ন যেটা 10,000 নির্দেশ করে, এখানে একটা চিহ্ন আছে যেটা 10 নির্দেশ করে। এই চিহ্নগুলোর কিন্তু কোনো স্থানীয় মান নাই। কথা হচ্ছে পজিশন নিয়ে, পজিশনাল যার স্থানীয় মান আছে, নন পজিশনাল যার স্থানীয় মান নাই। এই চিহ্নগুলো দ্বারা শুধুমাত্র এই সংখ্যাকে প্রকাশ করা হয়ে থাকে। তো নন পজিশনাল সিস্টেম এখন আর চালু নাই। আমাদেরকে জানতে হবে পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনালের ক্ষেত্রে আমরা কিন্তু সেই প্রাইমারি স্কুল থেকে শিখে আসতেছি যে যেমন আমরা এখানে লিখতে পারি যে 1, এটাকে তোমরা 1 দিয়ে গুণ করে 1 লিখছ, এখানের 1 10 দিয়ে গুণ করছো, এখানকার 1 যেটাকে 100 দিয়ে গুণ করছো, এখানকার 1 যেটাকে 1000 দিয়ে গুণ করছো। যোগফল আসছে 1111। এই যে 1111, তোমরা খেয়াল করে দেখো এখানে আমরা 4টা প্রতীক ব্যবহার করছি। প্রথমটাও 1, পরেরটাও 1, তারপরেরটাও 1, তারপরেরটাও 1। অথচ এই 4টা 1-এর স্থানভেদে মান কি ভিন্ন ভিন্ন নির্দেশ করতেছে। প্রথম 1-এর মান 1, পরের 1-এর মান 10 নির্দেশ করে, তারপরের 1-এর মান এই স্থানে 100 দিয়ে গুণ করে 100 নির্দেশ করে, তারপরের 1-এর মান এই স্থানে 1000 দিয়ে গুণ করে 1000 নির্দেশ করে। তাহলে 1-এর অবস্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে 4টা স্থান, 4 স্থানে 1-এর মানটা কি হচ্ছে বলো, ভিন্ন ভিন্ন হচ্ছে। একটা হলো একটা প্রতীক যেটাকে আমরা গাণিতিকভাবে অঙ্ক বলে থাকি। এই অঙ্ক দ্বারা যে মানটা নির্দেশিত হচ্ছে এটা হচ্ছে সংখ্যা। আর এই মান স্থানভেদে পরিবর্তন যখন হবে তখন এটা নাম্বার সিস্টেম বা ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির আওতায় পড়বে। যেমন আমরা যে এখানে যে পদ্ধতি নিয়ে ডিসকাস করতেছি সেটাকে আমরা বলে থাকি যে ডেসিমাল নাম্বার সিস্টেম। তো ডেসিমাল নাম্বার সিস্টেমটা হচ্ছে আমরা
যে পদ্ধতিতে লেনদেন করে থাকি, যে পদ্ধতিতে হিসাব গণনা করে থাকি, ব্যবসায়িক হিসাব নিকাশ, লেনদেন, টাকা পয়সা, ওজন, সবগুলোই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার যেগুলো আছে সেটাই হলো ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা যদি পজিশনাল বা স্থানীয় মান থাকে তার ক্ষেত্রে তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে আমরা কোন পদ্ধতি নিয়ে ডিসকাস করতেছি সেটা নির্ধারণ করবে বেস। দ্বিতীয়ত অঙ্কটাকে কোন স্থানে নিয়ে কোন পজিশন দেওয়া হচ্ছে সে কারণে আমরা কথা বলবো পজিশন। তৃতীয়ত আমরা জানি যে সংখ্যা পূর্ণ সংখ্যা হয় আবার ভগ্নাংশ হয়, যে স্থানটা নির্ধারণ করে দেয় রেডিক্স। তো একটা সংখ্যাকে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে গেলে এই তিনটা জিনিস দরকার। বেস যেটা কোন সংখ্যা পদ্ধতির আওতাভুক্ত সেটা আলোচনা করবে। পজিশন সংখ্যাটা কত কোন নাম্বার পদ্ধতি কোন জায়গায় আছে, যেমন ধরো যে এখানে এক নাম্বার আছে, এখানে একটা দ্বিতীয় নাম্বারে, এখানে একটা তৃতীয় নাম্বারে, এখানে একটা চতুর্থ নাম্বারে, এটা হচ্ছে পজিশন। রেডিক্স এর ক্ষেত্রে যেমন ধরো আমরা যদি 1 লিখে এখানে একটা পয়েন্ট দিই, আবার 1 লিখি, তোমরা জানো যে তখন স্থানীয় মানের পরিবর্তন হয়ে যায় এবং এটাকে বলে থাকি আমরা পয়েন্ট বা দশমিক। এটাই হচ্ছে রেডিক্স বা পয়েন্ট। এই পয়েন্টের আগের সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি, পরের সংখ্যাকে আমরা ভগ্নাংশ বলে থাকি। পূর্ণ সংখ্যাগুলোর সবসময় ডান দিকে ইয়ে থাকবে, রেডিক্স পয়েন্টটা থাকবে, আর দশমিক সংখ্যার বাম দিকে কি থাকে, রেডিক্স পয়েন্ট। বা এই পয়েন্ট কি নির্ধারণ করে যে একটা সংখ্যার কতটুকু অংশ পূর্ণাংশ আর কতটুকু অংশ ভগ্নাংশ। এই হলো আমরা অঙ্ক, সংখ্যা এবং সংখ্যা পদ্ধতি তিনটা জিনিস সম্পর্কে জানলাম। তাহলে প্রত্যেকটা হলো অঙ্ক। অঙ্ককে স্থানভেদে মান প্রকাশ করে হয়ে যায় নাম্বার। নাম্বারকে বেস দিয়ে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্নভাবে ডিসকাস করাকে বলা হয় নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম বহু ধরনের পদ্ধতি আছে, তার মধ্যে আমরা কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে যেটা ব্যবহার করে থাকি তার ভিত্তিতে আমরা পজিশনাল নাম্বার সিস্টেমকে মোটামুটি 4টা ভাগে ভাগ করব। তার মধ্যে ডিজিটাল ডিভাইসের মধ্যে সরাসরি সম্পৃক্ত যুক্ত, যেমন ধরো অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি। এই তিনটা নাম্বার সিস্টেম সম্পর্কে আমাদের ভালোভাবে জ্ঞান অর্জনের জন্যই যেটা প্রয়োজন সেটা হলো ডেসিমাল নাম্বার সিস্টেম। তোমাদেরকে আগেও বলছি, ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে আমরা যে পদ্ধতিতে লেনদেন করে থাকি, যে পদ্ধতিতে ওজন মাপি, যে পদ্ধতিতে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কার্যকলাপ চলে থাকে, সেই সংখ্যা ব্যবহার করা হয় কোন পদ্ধতিতে, ডেসিমাল নাম্বার সিস্টেমে। এই জন্য ডেসিমাল নাম্বার সিস্টেমের প্রয়োজন তাকে জানার জন্য, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারিকে জানার জন্য। তো আমরা চলে আসি পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। পজিশনাল নাম্বার সিস্টেম এর প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রথম অংশ ডেসিমাল কি। আমি তোমাদেরকে শুরুতেই বলছি ডেসিমাল বা যে কোনো পজিশনাল নাম্বার সিস্টেম তিনটা জিনিসের উপর টিকে থাকে। একটা হলো বেস, পজিশন, আর একটি হচ্ছে রেডিক্স। তো ডেসিমাল নাম্বার সিস্টেমের আমরা জানি যে বেস কতটি, 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা অঙ্ক হচ্ছে ডেসিমেলের প্রকাশের মূল অংশ বা মূল ভিত্তি। এই 10টি সংখ্যা দ্বারাই শুধুমাত্র ডেসিমেলকে প্রকাশ করা সম্ভব। এই 10-এর বাইরে আর অন্য কোনো সংখ্যা ব্যবহার হয় না। এই জন্যই
এই 10কে ডেসিমলের বেস বলা হয়। এখন বেস কি? বেসটা হলো ভিত্তি। যেমন একটা বাড়ি করার সময় আমরা যেটা করি যে কতগুলো ইটকে প্রথমে কেটে নিই এইভাবে। এই ইটগুলো গাঁথা হয়ে গেলে পরবর্তীতে আবার এই ইটের উপরে পুনরায় আমরা ইট যুক্ত করি, তারপরে পুনরায় আমরা ইটগুলো বসে দিই। এক্ষেত্রে যেটা হয়, প্রথম ইটগুলো দ্বিতীয় ইটগুলোকে ধরে রাখে, দ্বিতীয় ইটগুলো তৃতীয় ইটগুলোকে ধরে রাখে, এভাবে আস্তে আস্তে একটা ওয়াল বা দেয়াল তৈরি হয়ে যায়। তো এই প্রথম ইট, এই যে সারিটা দেখতে পাচ্ছ, সেটা দ্বিতীয় সারির বেস বা ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে এখন একটা বাড়ির পুরো এরিয়া তৈরি করতে 1000 ইট গাঁথা হলো, তারপরে শিওর যে 1000 ইটই আবার পুনরায় গাঁথা যাবে, তার উপর পুনরায় 1000 ইট আবার পুনরায় গাঁথা যাবে। ঠিক ডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এই যে 10টা সংখ্যা, এই 10টা সংখ্যাকে প্রতিবার পুনরাবৃত্তি করা হবে। এই জন্যই বলা হচ্ছে ডেসিমেলের ভিত্তি বা বেস হলো 10। প্রমাণস্বরূপ এই যে 9-এর পর আমরা সাধারণত ছোট ক্লাসে মুখস্থ করে থাকি, 9-এর পরে আসে 10, 10-এর পর 11, 11-এর পর 12, কিন্তু আমরা কিন্তু জানি না যে 9-এর পর 10 কেন আসলো, বা তারপরে 11 কেন আসলো, তারপরে 12 কেন আসলো। এটা আমরা কিন্তু মুখস্থ করে থাকি সাধারণত। এখন আমি দেখাবো তোমাদেরকে কিভাবে 9-এর পরে 10 আছে। তো ইট গাঁথার কথার ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম যে প্রথম ইটগুলো দ্বিতীয় ইটের ভিত্তি হিসেবে কাজ করে, ঠিক এই সংখ্যাগুলো তার পরবর্তী সংখ্যার ভিত্তি হিসেবে কাজ করবে। কিরকম? এই যে 1, এটাকে আমরা পুনরাবৃত্তি করে 10 বার নিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নেওয়ার পর এই যে বেসটা, এই সংখ্যাটাকে পুনরাবৃত্তি করব। অর্থাৎ বেস কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো আমি কিন্তু মুখস্থ লিখি নেই, 1কে 10 বার নিয়ে বেসটাকে স্থাপন করেছি। পরে 9-এর পর অটোমেটিক ভাবে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 গুণে দেখো এখানে পুনরায় 10টা সংখ্যা আসছে, এবং এই 10টা সংখ্যা পূর্বের 10 সংখ্যা নিয়ে গঠিত হয়েছে। আবার যদি আমরা 2কে রিপিট নিই, তাহলে বেস যেহেতু 10, মানে 10টা ইট কাটতে হবে, তাহলে আমরা 2-এ কতবার নিব? 10 বার। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বেসটাকে আবার স্থাপন করো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 19-এর পর দেখো 20 অটোমেটিক ভাবে আসছে। তারপরে 21, 22, 23, 24, এটা পুরোটাই কিন্তু মুখস্থ লেখা হয়নি, বেজের ভিত্তিতে সিরিয়ালটা চলে আসছে। একইভাবে 30-এর ঘরে যাওয়ার জন্য যদি আমরা 3কে রিপিট নিই, কতবার নিব? 10 বার। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার এই বেসটাকে স্থাপন করো। বেস কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 29-এর পর 30, 31, 32, 33, 34 এই সংখ্যাগুলো কি আসলো? অটোমেটিক ভাবে আসলো বেজের ভিত্তিতে। এখানে কিন্তু আমি কোনো কিছুই মুখস্থ লিখি নেই। তাহলে এই সংখ্যাগুলো এইভাবে বারবার 10 সংখ্যাকে রিপিট করে করে সামনের দিকে যায়। এই জন্য এর বেস বা ভিত্তি বলা হচ্ছে 10। তোমরা হয়তো ভাবতেছো এভাবে 4 রিপিট করে 40-এর ঘরে যাবো, 5কে রিপিট করে 50, 6কে রিপিট করে 60, আর 7কে রিপিট করে 70-এর ঘরে, 8কে রিপিট করে 80-এর ঘরে, 9কে রিপিট করে 90-এর ঘর পর্যন্ত হয়তো বা যাইতে পারো। যেমন আমি মাঝখানে ডট দিলাম, দিয়ে 9কে রিপিট করে যাই। 9কে তাহলে বারবার লিখবো 10 বার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বেস থেকে রিপিট নিয়ে আসো। 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাই দেখছো যে এভাবে বারবার বেসকে পুনরাবৃত্তি করে আমরা 99 পর্যন্ত যেতে পারবো। এখন কথা হলো যে 9 তো শেষ হয়ে গেল, বেস রিপিট করতে 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 তো শেষ। তাহলে এখন কি করব? তখন হবে কি, এটা যখন শেষ হয়ে গেল, তাহলে প্রথম ইটগুলো তোমার শেষ, এবার দ্বিতীয় ইটকে বেস হিসেবে ব্যবহার করো। তাহলে প্রথমে কে আছে বলো? 10। তাহলে 10কে রিপিট করে নিয়ে আসো কতবার? 10 বার। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
এখন বেসটাকে স্থাপন করো। বেস কত? 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো তো 99 পর অটোমেটিক 100 চলে গেল। এভাবে 101 102 এভাবে 110 শেষ হবে, 11 শেষ হবে, 12 শেষ হবে, এগুলোকে রিপিট দিতে দিতে 119 শেষ হয়ে যাবে। 19 শেষ হলে আবার পরবর্তী বেস হিসেবে কে কাজ করবে বলো? 20 কাজ করবে। 10 যখন শেষ করছি একইভাবে তুমি 11 শেষ করো। 11 শেষ করলে 1 2 3 4 5 6 7 8 9 10। বেস রিপিট করো। 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো তো 109 পর অটোমেটিক 110। এভাবে লক্ষ কোটি মিলিয়ন মিলিয়নে যাওয়া সম্ভব। আশা করি তোমরা বুঝতে পারছো যে ডেসিমালের বেস 10 কেন ধরা হয়, বা দশমিক সিস্টেমে সংখ্যা পদ্ধতিতে বেস বা ভিত্তিকে কেন 10 ধরা হয়ে থাকে। তো দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা ছোটবেলা যেটা আসলে মুখস্থ করে থাকি, আজ তোমরা জানলা যে আসলে বেজের ভিত্তিতে নাম্বার সিস্টেম কেন ভিন্ন ভিন্ন হয়। কারণ এক এক নাম্বার সিস্টেম এক এক বেজের ভিত্তিতে তৈরি হয়ে থাকে। তো ডেসিমাল শেষ করার পর আমরা চলে আসি অক্টাল নাম্বার সিস্টেম। অক্টালের ভিত্তি 8। 0 1 2 3 4 5 6 7। এই 8টা সংখ্যা হচ্ছে অক্টালের ভিত্তি। ঠিক ডেসিমালকে আমরা যেভাবে সামনের দিকে প্রগ্রেস করছি, অক্টালকে একইভাবে প্রগ্রেস করিয়ে দেবো। তাহলে 1 কে নিয়ে আসবো, যেহেতু অক্টাল 8 বেস বিশিষ্ট, তাহলে 1 নিয়ে আসবো 8 বার। 1 2 3 4 5 6 7 8। বেস স্থাপন করো। 0 1 2 3 4 5 6 7। 7 এর পর চলে আসবে 10 11 12 13 14 15 16 17। এরপর রিপিট আসবে হচ্ছে 2। 1 2 3 4 5 6 7 8। বেস স্থাপন করো। 0 1 2 3 4 5 6 7। এরপর 3 রিপিট করো। 1 2 3 4 5 6 7 8। 0 1 2 3 4 5 6 7। এভাবে 4 রিপিট করে 40 ঘরে, 5 রিপিট করে 85 ঘরে, 6 রিপিট করে 60 ঘরে, 7 রিপিট করে আমরা 70 ঘরে পর্যন্ত যাইতে পারবো। 1 2 3 4 5 6 7 8। 0 1 2 3 4 5 6 7। তো আমি বলছিলাম ঠিক যখন এটা শেষ হয়ে যাবে তখন আবার পরবর্তীটাকে বেস হিসেবে ধরে সামনের দিকে আগাতে হবে। তাহলে আস্তে আস্তে কি বলতো 10। 1 2 3 4 5 6 7 8। বেসকে নিয়ে আসো। এটা বেস। 0 1 2 3 4 5 6 7। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই পুরো সংখ্যা পদ্ধতির ভিতরে কোথাও কোনো 8 বা 9 জাতীয় সংখ্যা নাই কেন? মূলত আমরা বলছিলাম যে বেস যা থাকবে সেটা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। অক্টালে 8 এবং 9 এর কোনো অস্তিত্বই নেই। 8 এবং 9 এই দুটো নাই বলেই, এই দুটো বেজের ভিতরে নাই বলেই কোনো জায়গায় সংখ্যা গঠনের ক্ষেত্রে 8 এবং 9 কে পাওয়া যাবে না। কারণ তোমরা খেয়াল করে দেখো এখানে 8 9 ঘটানো সম্ভব না, যেহেতু তুমি এই বেসটাকে কাজে লাগায় সামনের দিকে যাচ্ছ। বেজের ভিতরে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে। 8 9 8 না থাকলে কখনো সেটা রিপিটেও আসবে না, আর সেটা কখনো সংখ্যায়ও আসবে না। যে কারণে তোমরা খেয়াল করে দেখো 7 এর পর কিন্তু 8 9 নাই, সরাসরি চলে গেছে কোথায়? 10 এ। এরপর 10 এর ঘর শেষ হয়ে 17 তে শেষ হয়েছে 18 19 নাই, চলে গেছে কোথায়? 20 এ। 20 এর ঘরে 27 পর্যন্ত যাওয়ার পর 28 29 নাই, চলে গেছে 30 এ। প্রত্যেক ক্ষেত্রেই দেখো প্রতিটা দশক ঘরে 8 এবং 9 এর অস্তিত্ব নাই। ইভেন 7 এর পর যখন আমরা 7 রিপিটের পর আমরা যখন 10 রিপিটে গেলাম, এখানে খেয়াল করে দেখো এই 70 এর ঘরের পরে 80 এবং 90 এর ঘর টোটালি বাদ দিছে। কারণ 80 এবং 90 এর ঘরটা সম্পূর্ণ 8 এবং 9 নিয়ে গঠিত। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। অর্থাৎ অক্টাল নাম্বারটা ডেসিমাল নাম্বার থেকে একটু সামনের দিকে দ্রুত অগ্রসর হয় দুইটা সংখ্যা কম থাকার কারণে। যেমন প্রথম দশকে সে 7 8 9 বাদ দিয়ে ওটা চলে গেছে 10 এর ঘরে, দুই সংখ্যা বাদ দিয়ে। যে কারণে অক্টাল নাম্বারটা ডেসিমাল নাম্বার থেকে একটু ফাস্ট হবে, একটু দ্রুত আগাবে।
যত সামনের দিকে যাবে তত সামনের দিকে সংখ্যা ডেসিমাল কেসের সামনের দিকে অগ্রসর হবে। যেমন 70 থেকে 100 ঘরে যাতে গিয়ে মাঝখানে 80 এবং 90 ঘর সম্পূর্ণ বাদ দিয়ে টোটালি সোজা চলে গেছে কোথায় 100 থেকে। এই গেল আমাদের অক্টাল নাম্বার সিস্টেম। এবার চলে আসি আমরা হেক্সাডেসিমাল। হেক্সা অর্থাৎ 6, ডেসিমাল অর্থাৎ 10, হেক্সাডেসিমাল। তাহলে 10 আর 6 কত হয়? 16 বা 16। এই 16টা বেস তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি 0 থেকেও শুরু করি, 0 1 2 3 4 5 6 7 8 9, আমরা জানি যে 9 এর পর আর কোনো সংখ্যা নাই। 9 এর পর সংখ্যা নাই, তাহলে এখন হেক্সাডেসিমাল করার জন্য আমরা যদি এখন 10টা সংখ্যা জায়গায় যদি আমরা 16টা সংখ্যা করার জন্য 10 11 12 13 14 15 পর্যন্ত লিখতে যাই, তাহলে প্রবলেমটা কি হবে? প্রবলেম হবে যে এই যে মৌলিক যে অঙ্কগুলো বা সংখ্যাগুলো আছে, এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একই সংখ্যার রিপিট হবে। যেমন 10 সংখ্যাটা ঘটিতেছে কি নিয়ে? 1 এবং 0 নিয়ে। 11 সংখ্যা ঘটিতে হয়েছে 1 কে 2 বার ব্যবহার করে। 12 সংখ্যাটা ঘটিতে হয়েছে 1 এবং 2 ব্যবহার করে। যে কারণে আমাদের এই যেহেতু বেজের মধ্যে প্রত্যেকটা স্বতন্ত্র হইতে হবে, কোনো যৌগিক সংখ্যা থাকা যাবে না। এই কারণে কি করা হয়েছে যে সরাসরি 0 থেকে 15 পর্যন্ত 16টা সংখ্যা না নিয়ে এই 9 এর পর 10 ব্যবহার করলে যেহেতু আমাদের একই সংখ্যা রিপিট আসতেছে, তো 9 এর পর এখানে 10 এর জায়গাটা a, তারপরে b, তারপরে c, তারপরে d, তারপরে e। তাহলে 10 11 12 13 14 f 15। অর্থাৎ একই সংখ্যার রিপিট যেন না হয়, বেসটা যেন স্বতন্ত্র থাকে বা মৌলিক থাকে, এই কারণে 9 এর পরে 10 11 12 13 ব্যবহার না করে a b c d e f ব্যবহার করা হয়েছে। এখানে মোট 16টা সংখ্যা আছে। তাহলে এটা দিয়ে কিভাবে সংখ্যা পদ্ধতি করতে হবে? একই রকম। তাহলে 1 কে আমার কতবার নিতে হবে? 16 বার। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে বেসটা দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত, এই সম্পূর্ণ বেসটাকে এখানে স্থাপন করো। 0 1 2 3 4 5 6 7 8 9। এই যে আমাদের কি নাই? 10 ব্যবহার করা যাবে না। 10 এর জায়গায় কত আসছে? a b c d e f। তো দেখো তাহলে হেক্সাডেসিমাল তাহলে করতে হবে কিভাবে? এভাবে করতে হবে যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 না করে কত করতে হবে? a b c d e f, তারপরে 10 করতে হবে। অর্থাৎ আমরা সাধারণ যে 10 জানি, সেই ক্ষেত্রে হেক্সাডেসিমালে 10 কখনোই সমান নয়। সাধারণ 10 9 এর পরে আসে, হেক্সাডেসিমালের 10টা আসে আরো 6 সংখ্যা পার হওয়ার পর। এটা স্লো চলবে, স্লো, অর্থাৎ 6 ঘর পিছনে পড়বে। ঠিক আমি যদি 2 এর ঘরে চলে যাই, তাহলে 2 লিখবো আমরা 16 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বার। তাহলে বেসটাকে আবার স্থাপন করো। 0 1 2 3 4 5 6 7 8 9 10 এর জায়গায় a b c d e এবং f। এইভাবে প্রতিবার 16টা করে সংখ্যা গঠিত হবে এবং প্রতিবার বেসকে ব্যবহার করা হবে। সেক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে 9 এর পর, যেমন এখানে 9 এর পর এবিসিডি আসছে, এখানে 19 এর পর এবিসিডি আসবে, এখানে 29 এর পর এবিসিডি আসবে, কখনোই 10 এর ঘরে যাবে না। অর্থাৎ 9 এর পর 10 না গিয়ে মাঝখানে 6টা করে প্রতীক দেওয়া হবে, a b c d e f, তারপরে 10 আসবে। ঠিক একইভাবে 19 এর পর 20 না আসে, 1a 1b 1c 1d 1e 1f, তারপরে কি আসবে? 20 আসবে। এইভাবে 3, এইভাবে 4, এইভাবে 5 এর ঘর চলবে এবং এইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি গঠিত হবে। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে a তোমার ডেসিমালের ইকুইভ্যালেন্ট 10 এর জায়গা তৈরি করবে। আমরা যখন সংখ্যাগুলোকে পাশাপাশি লিখে কম্পেয়ার করব, তখন তোমরা জিনিসটা বুঝতে পারবা। তার আগে আমরা আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো বাইনারি নাম্বার সিস্টেম। এই বাইনারি নাম্বার সিস্টেমটা আগে শিখে নিই, তারপর আমরা চলে যাব এদের মধ্যকার রিলেশন নিয়ে।
বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারিতে আমরা জানি এটার পদ্ধতিটা ব্যবহার হয় কম্পিউটারে। এই ক্ষেত্রে আমরা যে দুইটা বেস 0 এবং 1 দুটো সংখ্যা যা বাইনারি বেস হিসেবে কাজ করে, যেটাকে কম্পিউটারের ভাষায় আমরা এটাকে বলি বিট। গাণিতিকভাবে আমরা প্রতীককে বলি অঙ্ক, ইংলিশে বলা হয় ডিজিট, আর কম্পিউটার ফর্মে এটাকে আমরা বলে থাকি বিট। 0 একটা বিট, 1 একটা বিট। আমি অত জটিলতায় এখনই না যাই। ধরে নাও যে এর বেস দুইটা, একটা 0 আর একটা হলো 1। ঠিক আগের সংখ্যাগুলো যেভাবে প্রোগ্রেস করছে, এখানেও সংখ্যাকে আমাকে একইভাবে প্রোগ্রেস করে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা যদি 1 কে রিপিট নিয়ে আসি, 1 যেহেতু বেস 2, তাহলে দুইবারে বেশি আসতে পারবে না, তাহলে 1 দুইবার নিয়ে আসলাম, নিয়ে আসে বেসকে স্থাপন করো 0 1। তো এখন এই লাইন তো শেষ, এই লাইন শেষ হয়ে গেলে আমি বুঝলাম পরের লাইন ব্যবহার করতে হবে। তাহলে পরের লাইনে কি আছে 10, 10 কে দুইবার ব্যবহার করো 1 2, বেসকে স্থাপন করো 0 1। এরপরে 11 কে ব্যবহার করো, 11 দুইবার লিখতে হবে, বেস যেহেতু 2, 11 দুইবার ব্যবহার হলে বেস কত 0 আর 1। এই লাইন শেষ হলে পরের লাইন ব্যবহার করো 100 কে দুইবার, বেস কত 0 1। 100 শেষ হলে 101 কে ব্যবহার করো, 101 101, বেস স্থাপন করো 0 1। এরপর প্রত্যেকটা একটা বেস হিসেবে কাজ করবে প্রতিবার। এই লাইন শেষ হলে পরের লাইন ওই আগে ঠিক যেভাবে ছিল এখন ঠিক সেভাবে। এরপর আমরা ব্যবহার করব 101 এর পর 110 0 1। এরপর আবারও 0 1। এইভাবে সংখ্যাটা সামনের দিকে আগাবে। এই ক্ষেত্রে কিন্তু আমি যে বলতেছি এটা 100, এটা 101, এটা 110 111, আসলে এটা এইভাবে বলাটা ঠিক না। কারণ বাইনারির ক্ষেত্রে স্থানীয় মান কখনো 100 বা 101 বা 110 111 এইভাবে বলা যায় না। বাইনারির ক্ষেত্রে বিট উল্লেখ করে কথা বলতে হয়। অর্থাৎ এটা 0 1, এটা 1 0, এটা 1 1, এটা 1 0 0, এটা 1 0 1, এটা 1 1 0, এটা 1 1 এভাবে বলতে হবে। স্থানীয় মান যদি উল্লেখ করে থাকি তাহলে এটা আবার কোথায় চলে যাবে, ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে হয়ে যাবে। কাজে এটাকে কখনো 100 বা 101 বলা যাবে না। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য হয়তো বা 100 101 বলছি, জাস্ট মানটাকে প্রকাশ করার জন্য। কিন্তু বাস্তবে বাইনারির ক্ষেত্রে আমরা বিট হিসাব করি। বিটের ক্ষেত্রে স্থানীয় মান বলা যাবে না, বিটের ক্ষেত্রে মানে ডেসিমালের মতো স্থানীয় মান বলা যাবে না। বাইনারি স্থানীয় মান সম্পূর্ণ ভিন্ন হবে। আসলে বাইনারির ক্ষেত্রে এটাকে যদি আমরা লম্বা করে লিখি তাহলে কেমন হবে দেখতে? এখন তাহলে দেখো 0 1, 1 এর পর কত আসবে? কত 1 0, তারপরে 1 1, তারপরে 1 0 0, তারপরে 1 0 1, তারপরে কত আসছে 1 1 0, তারপরে 1 1, তারপর 1 0 0, 1 0 0 1, তারপর আসছে 1 0 1 0, তারপরে 1 0 0 1 1। এইভাবে এই সংখ্যাগুলোকে আমরা যদি লিখে যাই, লম্বা করে লিখলে 0 1 10 11 এভাবে বলা যাবে না। 0 1 1 0 1 1 1 0 0 1 0 1 এইভাবে লম্বা হয়ে লেখাগুলো আসবে। ঠিক যেমন আমরা ডেসিমালে 0 1 2 3 4 5 6 7 8 করছি, ঠিক সেরকম। তো বাইনারির ক্ষেত্রে সংখ্যাগুলো দেখতে এমন হয়। আমাদের কাছে অদ্ভুত লাগছে কোনটা, যে হেক্সাডেসিমালের এবিসিডি আসাটা। আর বাইনারির ক্ষেত্রে 0 1 2 3 না আসে 0 1 1 0 11। অনেকে আবার তোমরা মুখস্থ করে থাকবা যে 0 1 10 11 100 101 110 এইভাবে না, এটা এইভাবে করা যাবে না। এইভাবে যদি পদ্ধতি বের করতে কষ্ট হয়, আমাদের বাইনারি মনে রাখার সহজ একটা বুদ্ধি আছে, যে ক্ষেত্রে তোমার এইভাবে এত কষ্ট করে এই সিরিয়াল মনে রাখতে হবে। সেক্ষেত্রে তোমরা যেটা করবা, আমরা কম বেশি সবাই কম্পিউটার সম্পর্কে বা মোবাইল সম্পর্কে ধারণা রাখি। সেক্ষেত্রে তোমরা বিট শুনে থাকবা, 8 বিট 16 বিট 64 বিট 64 বিট আমরা সবাই শুনতেছি। এখন 64 বিট অপারেটিং সিস্টেম চলতেছে উইন্ডোজের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে। তো বিটগুলো কি, এখানে আমি যদি 8টা 1 লিখি, 1 2 3 4 5 6 7 8, এই 8টা 8 বিট নির্দেশ করে। এভাবে 1 লিখতে লিখতে যদি চলে যায়, 16টা 1 লিখলে 16 বিট, 32টা 1 লিখলে 32 বিট, 64টা 1 লিখলে 64 বিট নির্দেশ করে। এই স্থানগুলো নির্ধারিত হয় কিভাবে? 1 2 3 4 5 6 7 8, এই হলো তার স্থানীয় মান। আমরা ঠিক ডেসিমালে যেভাবে স্থানীয় মান দিচ্ছি,
বিটের ক্ষেত্রে এইভাবে স্থানীয় মান আছে। এই স্থানীয় মানগুলো আসবে কিভাবে? 8 বিটের জায়গায় প্রথম স্থানীয়টার মান হবে 1, পরেরটাতে আসবে 1 এর দ্বিগুণ 2, তারপরেরটাতে 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ কত 16, 16 এর দ্বিগুণ 32, 64, 128 বিট, এইভাবে চলতে থাকবে। তাহলে আমাদেরকে স্থানীয় মানগুলো এইভাবে 8 বিটের ক্ষেত্রে যেমন এটার মান কত আসে 128 পর্যন্ত, 16 বিটের ক্ষেত্রে এরকম আমরা 1 লিখে যাব, 16টা 1, 32 বিটের বেলায় আমরা এভাবে 1 লিখে যাব, এবং মানগুলো নিতে হবে কিভাবে? দ্বিগুণ হবে। 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, এইভাবে। এখানে কয়টা 1 লিখছি আমি সেটা শুরুতেই তোমাদেরকে বলছিলাম। এখানে একটা 1 আছে, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। আর এই স্থানগুলো এটা তো কাউন্টিং না হয়ে দ্বিগুণ হারে বাড়বে। প্রথমটা 1, তারপরেরটা 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ কত 64, 64 এর দ্বিগুণ কত 128। এবার তুমি যদি বিট আরো বাড়াও, এখানে যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বিট আছে, যদি 9 বিট করো তাহলে 128 এর দ্বিগুণ চলে আসবে কত 256। তারপর আপনাদের যাওয়ার প্রয়োজন নেই, 128 পর্যন্ত আমরা আজকে দেখাই। এখন মনে করো তুমি 0 লিখবা, তাহলে কোন বিটের মধ্যে পড়তেছে না, তাহলে ডাইরেক্ট 0। তাহলে 1 লিখবা, এই বরাবর 1 লিখলে 1 হয়ে গেল। 2 লিখবা, তাহলে 2টা এই বরাবর 1 লিখলে 2 হয়ে যায় না? এটা দিয়ে এই বরাবর 1 বোঝানোর জন্য ডান দিকে কি আসবে 0 আসবে। 3 লিখবো, তাহলে 2 বরাবর 1 লিখলে 2 হয়, 1 বরাবর 1 লিখলে 2 আর 1 কত হয়ে যায় 3। 4 লিখবো, 4 বরাবর 1 লিখবো, এটা যে তৃতীয় ঘরের 1, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় ঘরে 1 লিখতে চাবে না, তৃতীয় ঘর বোঝানোর জন্য ডান দিকে দুটো 0 হবে 4। 5 লিখবো, তাহলে এখান থেকে নিব 4 আর এখান থেকে নিব 1, তাহলে 4 আর 1 এর 5, এটা এখানকার 1, এটা এখানকার 1 বোঝানোর জন্য মাঝখানে কি 0 দিয়ে দিতে হবে। 6 লিখবো, 4 বরাবর 1 লিখলে 4, 2 বরাবর 1 লিখলে 4 আর 2 যোগ হয়ে যাবে, 4 আর 2 6, তাহলে 6 হয়ে গেছে। তাহলে এখানে কত আসবে 0, মানে যে জায়গাগুলোর মান লাগবে না সেই জায়গাগুলো আমাদেরকে 0 ব্যবহার করতে হবে। এরপর 7 লিখবো, তাহলে 4 আর 2 6, 6 এই বরাবর 1 লিখলে কত হবে 1, তাহলে 4, 4 আর 2 6, 6 আর 1 কত আসলো 7। এখন মনে করো আমি 8 লিখবো, তাহলে 8 এই বরাবর 1 লিখলে 8 হয়ে যাচ্ছে, এটা তো চতুর্থ ঘরের 1, এই ঘরে 1 লিখলে 8 হয়, তো চতুর্থ ঘর বোঝানোর জন্য এখানে বাকিগুলো 0 হবে। এইভাবে আমাদের স্থানীয় মানগুলো যোগ করে আমরা কি করতে পারি, এই প্রকাশ করতে পারি। দেখো এটার সঙ্গে মিলাও, এটা আমি স্থানীয় মান অনুযায়ী নিয়ে আসিনি, এটা নিয়ে এসেছি কি নাম্বার সিস্টেম অনুযায়ী আনছি। এইটার এটা মিলে গেছে কিনা দেখো, 0, তারপরে 1, তারপরে 10, তারপরে 1 1, তারপরে 100 মিলছে না, তারপরে 101। এটা আমরা নাম্বার সিস্টেমে নিয়ে এসেছি। আর এই নাম্বার সিস্টেমটাকে সহজ করে মনে রাখার জন্য আমরা কার ব্যবহার করে থাকবো সময় বিটের ব্যবহার করবো। বিট কিভাবে আসবে সেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। যেমন 8 এর পর যদি আমরা 9 লিখি, এখানে 8 আর লাস্টে 1 লিখলে 1, 8 আগে 9 হয়ে গেছে, তাহলে মাঝখানে কি করতে হবে 0 করে দিতে হবে। এরপর 9 এর পর যদি 10 লিখতে চাই, তাহলে 8 আর 2 এ 10, তাহলে এখানেটা 0 বলতে এখানেটা 0 বলতে। এইভাবে আমরা নাম্বার সিস্টেমের নিয়মে বাইনারি মুখস্থ না করে, কোন রকম মুখস্থ বিদ্যা ছাড়া শুধুমাত্র বিটকে ব্যবহার করে আমরা কি করতে পারবো, যে কোনো বাইনারি সংখ্যাকে প্রকাশ করতে পারবো। মনে করো তোমাকে বলা হলো যে তুমি 35 লেখো, 35 এর বাইনারি শুরু করো, তাহলে এখন তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটর ব্যবহার করবা বা এইভাবে রিপিট করে যাবা, 0 1, তারপরে 1 1 রিপিট আসবে 0 1, তারপরে 1 এর পর 10 রিপিট আসবে 10 0 1, এভাবে না 35 পর্যন্ত যাবে। এটা বের করা অনেক কষ্টকর। তাহলে 35টা কিভাবে বের করা যায়, একটু আগে তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি সেইভাবে। যেমন 35 সংখ্যাটা নিশ্চয়ই 64 ভিতরে যায় না, 32 এর ভিতরেই থাকবে। যে সংখ্যাকে বের করতে হবে সেটা ব্যতীত বাড়তি বিটে যাওয়া যাবে না। যেমন 35 লিমিট, কখনই সেটা 64 ঘরে যাবে না, তুমি ভাববা যে 64 পরের ঘরেই সেটা থাকবে। তাহলে 64 পর্যন্ত না গিয়ে সর্বোচ্চ সংখ্যা 32 নিলাম, 32। তাহলে 32 এর সঙ্গে বাকি কোন বিটটা যোগ করলে 35 হয় দেখো তো দেখি। তাহলে 32 আর 4 যদি যোগ করি তাহলে 36 বেশি হয়ে যায়, তাহলে কত নিব 2 নিব। তাহলে 32 আর 2 34, আর 1 কত হবে বলো 35। তাহলে মাঝখানে ঘরগুলো লাগে নেই, এই মাঝখানে ঘরগুলো কি ব্যবহার হবে 0 ব্যবহার হবে। ইভেন বাকি সামনের ঘরগুলোতেও তুমি যদি 0 দাও তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ 0 কোনো ভ্যালু নির্দেশ করবে না বা স্থানীয় মানও নির্দেশ করবে না। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। যেমন আমি যদি এখন 127 লিখতে চাই,
127 লিখতে গেলে 128 তার জন্য বড় হয়ে যায়। তোমাকে মনে রাখতে হবে বড় সংখ্যাটা কোনো কাজেই লাগবে না, এর নিচেই সেই সংখ্যাটা থাকে। তখন তোমাকে এই 64, 32, 16 এই সংখ্যাগুলোর মাধ্যমে 127 বের করতে হবে। যেমন ধরো আমি যদি প্রথমে নেই হচ্ছে 64, 64 পর এর সঙ্গে আমি যদি 32 নেই তাহলে চলে যাব 96। এরপর পরের সংখ্যাটা যদি নেই তাহলে চলে যাব 112 মানে 112তে। তারপরে যদি আরো 8 নেই তাহলে চলে যাবো 120-এর ঘরে। এরপর যদি 4 নেই তাহলে চলে যাবো 124-এর ঘরে। এরপর যদি 2 নেই 26, এরপর একদিকে কত হতে পারবো 27। ঠিক আছে, তাহলে 128 ঘর লাগলোই না, তাই এখানে তুমি 0 দিতে পারো। এই হলো বিটের ব্যবহার বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। তো আজকে আমাদের নাম্বার সিস্টেমের পার্ট 1 এখানেই শেষ। আমরা পার্ট 2 এ আরো ডিটেইলস আলোচনা করব। ধন্যবাদ।